এখন কপিলাবস্তুতে এসেছি, যেটা রাজা শুদ্ধোদনের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে। এখানেই বুদ্ধদেব তার জীবনের প্রথম 29টা বছর কাটিয়েছিলেন। লুম্বিনী এক অপরিসীম ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত জায়গা। আমার পেছনে যে সাদা রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি সেই জায়গা যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। কাঠমান্ডু, পোখরা আর মুক্তিনাথ ঘুরে এখন আমরা চলেছি লুম্বিনীর উদ্দেশ্যে। এখনো পর্যন্ত আমাদের নেপালের কিছু অন্যরকম বেড়ানোর অভিজ্ঞতা হয়েছে, যেমন ঐতিহ্যশালী কাঠমান্ডুতে দেওয়ালির অভিজ্ঞতা, সারা শহর জুড়ে নাচ গান উৎসব, যা না দেখলে বর্ণনা করা কঠিন। তারপর সুন্দরী পোখরা, গুহা, ঝর্ণা, লেক, পাহাড় নিয়ে এক অনবদ্য সংকলন। অত্যন্ত গভীর গিরিখাতের মধ্যে ঝর্ণা বা বাদুড়ের রাজ্যে প্রবেশ, আবার লেকে নৌকা ভ্রমণ করতে করতে আরতি উপভোগ, ঠিক যেন এক অন্য রকম বেনারস। কোথা দিয়ে যে দুদিন কেটে গেল টেরই পেলাম না। এরপর সেই বহু প্রতীক্ষিত মুক্তিনাথ, রুক্ষ শুষ্ক দুর্গম পাহাড়ি পথে প্রায় 12,000 ফুট উচ্চতায় এক বিষ্ণু মন্দির। পথ যে কি তা পেরোনোর সময় মনে হচ্ছিল সত্যি এই পথ না পেরোলে তীর্থ হবে না। কুচকুচে কালো কালীগণ্ডকী নদী, বৈচিত্র্যময় শুষ্ক হিমালয় পর্বত, হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা, সব মিলিয়ে এক ভয়ঙ্কর সুন্দরের হাতছানি। আর এখন আমাদের সর্বশেষ গন্তব্য সেই জায়গা যেখানে আজ থেকে প্রায় 2600 বছর আগে বিশ্বকে চির মুক্তির পথ দেখানোর জন্য আবির্ভূত হয়েছিলেন এক দেব শিশু। এ পথের ক্লান্তি শেষে আমরা পৌঁছে যাব সেই পুণ্যভূমি লুম্বিনীতে। সুতরাং আমাদের সঙ্গে থাকুন আর সেই ইতিহাস উপলব্ধি করুন। আজকে পোখরা থেকে লুম্বিনী যাচ্ছি। যেতে যেতে রাস্তায় দেখলাম হঠাৎ সব পকোড়া টকোড়া কিছু সেরকম পকোড়া টকোড়া, বা আমরা যেরকম সন্ধ্যেবেলা চপ সিঙ্গারা খেয়ে অভ্যস্ত, অনেকদিন থেকে খাওয়া হচ্ছে না, রাস্তায় দেখে তাই ভাবলাম একটু দাঁড়িয়ে নেপালি পকোড়া বা নেপালি চপ এসব কেমন হয়। গিয়ে দেখলাম এই যে কিসব পাতা দিয়ে কিসব তৈরি, বলছে পেঁয়াজ আর কোনো একটা শাক দিয়ে তৈরি। গিয়ে ডাল পকোড়া বললো, ডাল দিয়ে, এই যে ডাল দিয়ে এরকম কয়েক রকম সব মিক্সিং করে নিয়ে এসেছি। এরকম সাইজ একদমই ছোট, নেপালে সব জিনিসেরই ভীষণ দাম। এরকম সাইজের 6টা পকোড়া 50 টাকা প্লেট। আমি মিক্সিং করে সমস্ত রকম 100 টাকা নিয়ে এসেছি। লুম্বিনীতে যে হোটেলে আমরা রয়েছি সেখান থেকে মায়াদেবী টেম্পল একদম কাছে, তাই আর গাড়ি না নিয়ে হেঁটেই বেরিয়েছি টেম্পল দেখবো বলে। চলুন এই হাঁটতে হাঁটতে ফিরে যাই আজ থেকে 2600 বছর আগে একটি দিনে, বৈশাখী পূর্ণিমা তিথি। অধুনা নেপালের কপিলাবস্তু শাক্য রাজা শুদ্ধোদনের রাজধানী মহারানী মায়াদেবী। বহু অপেক্ষার অবসানকালে তিনি এখন সন্তান সম্ভবা, আসন্ন প্রসবা, চলেছেন তার পিত্রালয় দেবদহে। পথে পড়ে এক শাল বৃক্ষে সুসজ্জিত বাগান লুম্বিনী। বাগানের শোভা উপভোগ করার জন্য মায়াদেবী ক্ষণিক বিশ্রাম নিতে চাইলেন ওই শালবনে। এক বিশাল শাল গাছের তলায় দণ্ডায়মান অবস্থায় প্রসব বেদনা অনুভব করতে লাগলেন। সেই গাছের একটি শাখা দৈবাদেশে নেমে আসলো তার হাতের কাছে। তিনি সেই শাখা ধরে প্রতীক্ষা করতে লাগলেন। সহচরীরা কাপড় দিয়ে ঘিরে তৈরি করলো এক প্রসব কক্ষ। ডান কক্ষী ভেদ করে জন্ম নিল সেই দেব শিশু। ভূমিষ্ঠ হওয়া মাত্রই যিনি উত্তর দিকে সপ্তপদ হেঁটে গেলেন, ধ্বনিত হলো সেই বাক্য, আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ।
মন্দিরের ভেতরটা খুব সুন্দর করে সাজানো, নানা দেশের তৈরি করা বৌদ্ধ মন্দির রয়েছে এখানে। আর এখানে ঢোকার জন্য নেপালি ৮০ টাকায় টিকিট কাটতে হয়। জুতো রাখার জায়গা আছে, সেখানে জুতো রেখে তবেই ভেতরে প্রবেশ করা যায়। আমার পেছনে যে সাদা রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি সেই জায়গা যেখানে বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন। মন্দিরের ভেতরে যেহেতু মোবাইল বা ক্যামেরা অ্যালাউ না, তাই আমরা কোনো ছবি তুলতে পারিনি। চলুন ভেতরে কি দেখলাম পুরোটা গল্পের মতো আপনাদেরকে শোনাই। মায়াদেবী মন্দিরের একদম ভেতরে, মানে যেটি মূল মন্দির, তার ভেতরে ক্যামেরা বা মোবাইল কোনো কিছুই অ্যালাউ না, তাই আমরা ছবি তুলিনি আর তোলার চেষ্টাও করিনি। আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ এসব জায়গায় ছবি তুলবেন না, যেখানে যেখানে বারণ করা আছে। তাই আমরা উইকিপিডিয়া থেকে কিছু ছবি আপনাদের সুবিধার জন্য এখানে দেখাচ্ছি, চাইলে আপনারা দেখুন, ভালো লাগবে। আর ডেসক্রিপশন বক্সও লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। মন্দির বলতে আমরা যা বুঝি এই জায়গা কিন্তু ঠিক তা নয়। ভেতরে কোনো দেবদেবীর মূর্তি বা উপাসনা স্থল কিছুই নেই। একটু উঁচুতে একটা স্টেজ মতো করে চারপাশে রেলিং দিয়ে ঘেরা একটা হাঁটার জায়গা রয়েছে, আর মাঝখানে রয়েছে একটা ধ্বংসস্তূপ, যে ধ্বংসস্তূপটি দেখে মনে হয় ইটের তৈরি। ইতিহাসবিদদের মতে এটি সম্রাট অশোক তৈরি করেছিলেন ৩০০ খ্রিস্টপূর্বাব্দে। মাঝে একটি কাচের বাক্সে রয়েছে পদচিহ্ন আঁকা একটি পাথরখণ্ড। রেডিও কার্বন ডেটিং পদ্ধতির মাধ্যমে এই পাথরের যে বয়স পাওয়া যায়, সেটি বুদ্ধদেবের জন্মের সময়ের সাথে মিলে যায় বলেই এই পদচিহ্নটিকে সদ্যজাত বুদ্ধদেবের বলেই সর্বমহলে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমসাময়িক একটি কাঠের অংশ পাওয়া গেছে ২০১৩ সালে, যা সেই বিখ্যাত শাল গাছের অংশ বলে মনে করা হয়, যেটি ধরে মায়াদেবী প্রসব করেছিলেন। এছাড়া মন্দিরের কয়েকশো মিটার দক্ষিণে রয়েছে কিছু ধ্বংসস্তূপ, যার বয়স আনুমানিক ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ। মন্দিরের বাইরে দক্ষিণ দিকে রয়েছে একটি পুকুর। মনে করা হয় এটি সেই পবিত্র পুকুর যেখানে সদ্যজাত বুদ্ধকে স্নান করানো হয়েছিল। পুকুরের আরো দক্ষিণে আরেকটি আছে পাকুর গাছ, যেটিকে বৌদ্ধরা বোধি বৃক্ষের বংশধর বলেই পুজো করেন। মন্দিরের পশ্চিম কোণে বেলে পাথরের তৈরি একটি অশোক স্তম্ভ রয়েছে, যার গায়ে অশোকের লিপিতে বুদ্ধের জন্ম বৃত্তান্ত লেখা রয়েছে। এটাই সেই হোলি পন্ড, যেখানে জন্মের পর বুদ্ধদেবকে প্রথম স্নান করানো হয়। বুদ্ধদেবের জন্মের পরে মায়াদেবী আর তার পিত্রালয় মানে দেবদহে কিন্তু যাননি। তিনি ফিরে গেলেন তার রাজপ্রাসাদে, মানে রাজা শুদ্ধোদনের রাজপ্রাসাদ কপিলাবস্তুতে। মায়াদেবীর সাথে সাথে আমরাও এখন চলে এসেছি কপিলাবস্তু। এই জায়গাটার স্থানীয় নাম তিলাউরাকোট। খুব খারাপ লাগলো দেখে যে ইতিহাস সারা পৃথিবীকে নাড়া দিয়েছে, তার কোনো যত্ন নেপাল সরকার করেন না। চারিদিকে পাঁচিল ভাঙা, যত্রতত্র স্থানীয় লোকজনের অবাধ প্রবেশ, দ্বাররক্ষীর কোনো ব্যবস্থা নেই, ভেতরে জঙ্গল, আবর্জনায় চারিদিক ভর্তি। যাই হোক, এসে পৌঁছেছি সেই কপিলাবস্তু রাজপ্রাসাদে, যেখানে জীবনের প্রথম ২৯টা বছর কাটিয়েছিলেন বুদ্ধদেব। ভাবতেও গায়ে কাঁটা দিচ্ছে, এখন যেখানে দাঁড়িয়ে আছি ২৬০০ বছর আগে এখানে রাজকীয় বিলাসিতায় দিন কাটাতেন সিদ্ধার্থ। এই প্রাসাদের চারিদিকে ৪টি প্রধান দরজা ছিল, আজও প্রায় অক্ষত অবস্থায় সেই ৪টি দরজা বিরাজমান। আমরা যে দরজা দিয়ে ঢুকলাম সেটি পশ্চিম দিকের দরজা। ভেতরে প্রাসাদের নকশা অনেকটাই বোঝা যাচ্ছে, একটা মন্দিরও আছে। এখন কপিলাবস্তুতে এসেছি, যেটা রাজা শুদ্ধোদনের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে। এখানেই বুদ্ধদেব তার জীবনের প্রথম ২৯টা বছর কাটিয়েছিলেন বোধিলাভের আগে। অনেকটাই এক্সকাভেশন করে বার করা গেছে। রাজপ্রাসাদের যে ৪টে গেট ছিল, সেই ৪টি গেটই কিন্তু এক্সকাভেশনের পর পাওয়া গেছে। এই জায়গাটি লুম্বিনী থেকে ৩০ কিলোমিটার মতো পশ্চিমে। আর এখানে কিন্তু কোনো রকম কোনো এন্ট্রি ফি বা পার্কিং চার্জ কিছু নেই। বাইরেই গাড়ি রাখার অনেক জায়গা রয়েছে, সেখানে গাড়ি রেখেই আমরা এসেছি। পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য সুন্দর রাস্তা করে দেওয়া আছে। সেই রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনারা সমস্তটাই দেখতে পাবেন।
এখন আমি দাঁড়িয়ে আছি সেই দরজার সামনে, যেখানে আজ থেকে প্রায় 2600 বছর আগে সৃষ্টি হয়েছিল এক মহা ইতিহাস। মানে সেই পূবের দরজা। এক মধ্য রাতে অস্থিরচিত রাজপুত্র তার প্রিয়তমা স্ত্রী ও সদ্যজাত পুত্রকে বিদায় জানিয়ে কণ্ঠকের পিঠে চড়ে সারথি ছন্দকের সাহায্যে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মুক্তি লাভের সন্ধানে। সেই দরজাটির সামনে দাঁড়িয়ে আজ মনে শিহরণ জাগে যে এই দরজার ইট মাটি সাক্ষী রয়েছে সেই দিনের, সেই রাতের, যে রাতে এই স্থানেই এক মহা নিষ্ক্রমণের সাথে সাথে সৃষ্টি হয়েছিল এক বিশ্বব্যাপী ঘটনাচক্র, যার ফল এক মৈত্রেয়। সেই মাটিতে দাঁড়িয়ে সেই ইট মাটিকে স্পর্শ করে তার কাহিনীকে উপলব্ধি করার চেষ্টা করছি মাত্র। তবে সময় খুব সংক্ষিপ্ত, তাই আবার ফিরে চললাম পরের গন্তব্যে। কপিলাবস্তু থেকে বেরিয়ে এখন আমরা চলেছি ওয়ার্ল্ড পিস প্যাগোডার পথে। এর আগেও আমরা পোখরাতে ওয়ার্ল্ড পিস প্যাগোডা দেখেছি, এখানে আরো একটি আছে। তবে রাস্তা দেখছি ভীষণই খারাপ, এখনো তৈরির কাজ চলছে, পুরো কমপ্লিট হয়নি, ভাঙা চোরা রাস্তা, এবড়ো খেবড়ো। আর এই দেখুন সামনে ওয়ার্ল্ড পিস প্যাগোডা, ধপধপে সাদা রং আর সিঁড়িগুলো পাথর দিয়ে তৈরি। আর ওপরে রয়েছে গোল্ডেন কালারের 4টে বুদ্ধ মূর্তি, চারিদিকে মুখ করা। ভীষণই সুন্দর একটা জায়গা, শান্ত নিরিবিলি, আর এখানে সুন্দর বাগানও করা আছে, চাইলে আপনারা এখানে খানিকটা সময় কাটাতেও পারেন। ওয়ার্ল্ড পিস প্যাগোডা লুম্বিনী, এখানে আপনারা যে আসবেন গেট নাম্বার করা আছে 1 2 3 4। এটা 1 নম্বর গেট দিয়ে আমরা ঢুকেছি। ঢোকার মুখেই প্রথমে পড়বে মিউজিয়াম, লুম্বিনী মিউজিয়াম, আর তারপরেই রয়েছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা। মায়াদেবী টেম্পলের সামনে থেকেই কিন্তু প্রচুর টোটো চলছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে না চান বা যারা আপনারা ট্রেনে করে আসবেন, তারা কিন্তু ওখান থেকে টোটো করে আশেপাশে যা যা ঘোরার জায়গা আছে সব কিছু কিন্তু দেখে নিতে পারবেন। লুম্বিনী এক অপরিসীম ঐতিহাসিক গুরুত্ব সম্বলিত জায়গা, কিন্তু যেটা খারাপ লাগলো বেশিরভাগ অঞ্চলই এখনো আন্ডার কনস্ট্রাকশন। মায়াদেবী টেম্পলের যে মেন গেট সেটা এখনো ইনকমপ্লিট, সবে 2010-11 সাল থেকে রিনোভেশনের কাজ শুরু হয়েছে। আর ভেতরের রাস্তাঘাটও ভীষণ ভাঙাচোরা এবং তৈরির কাজ চলছে। তবে আপনারা যারা শুধু লুম্বিনী ঘুরতে চান, সহজেই গোরক্ষপুর, মানে যেটা ইউপিতে অবস্থিত, সেখানে ট্রেনে করে চলে এসে মাত্র 112 কিলোমিটার দূরে অবস্থিত লুম্বিনী ও কপিলাবস্তু একটা গাড়ি ভাড়া করে একদিনেই কিন্তু সহজে ঘুরে নিতে পারেন। ওয়ার্ল্ড পিস প্যাগোডা দিয়ে আমাদের নেপাল ট্যুর কমপ্লিট হলো। এই লাস্ট 8-9 দিন আমরা নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, অনেক কিছু দেখেছি, আর আপনারাও ছিলেন আমাদের সাথে সব সময়। এবার ফেরার পালা। প্রায় 905 কিলোমিটার ড্রাইভ করে আমাদের পৌঁছাতে হবে নদিয়া জেলার চাকদায়, যেখানে আমাদের বাড়ি। পথে টোল পড়বে 1075 টাকা। লুম্বিনীর সব থেকে কাছের বর্ডার কাকরাবা দিয়ে আমরা ঢুকবো গোরক্ষপুর, মানে ইউপি। সেখান থেকে হোল নাইট ড্রাইভ করে সোজা বাড়ি। সবকিছু ঠিকঠাক থাকলে সময় লাগবে প্রায় 18-19 ঘন্টা। কোনো কিছুর শেষ মানেই নতুন কোনো কিছু শুরু। তাই আবার আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাই সাথে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ট্রাভেলিং মোড।